This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা। আত্রেয়ীর সঙ্গে রয়েছে আমি শুভজিৎ আত্রেয়ী। ঘড়ির কাঁটা দুপুর 2টা মানে ফুল অ্যান্ড ফাইনাল। ফুল অ্যান্ড ফাইনাল প্রশ্ন তো এটাই যে এই মৃত্যু হচ্ছে, এক এক পক্ষ এক এক দাবি করছে, সত্যিটা কি? এসআইআর আবহে আত্মহত্যার অভিযোগ নিয়ে তৃণমূলের মধ্যেই দুটো সুর। তৃণমূল বিধায়ক দাবি করছেন এসআইআর নিয়ে উদ্বেগের কারণে মৃত্যু হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকের, আর অন্যদিকে রাজ্যের মন্ত্রী দাবি করছেন এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন পৌর। অর্থাৎ তৃণমূলেরই দুজন নেতা দুরকম দাবি করছেন। কে কি রকম দাবি করছেন সেটা শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো এটাও যে পরিবার কি বলছে। লাইভে রয়েছে মনতোষ। মনতোষ, দেখো, যেটা জানা যাচ্ছে, পরিবার যেটা জানা যাচ্ছে যে তিনি তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন এবং যখন এসআইআর ঘোষণা হচ্ছে এখানে এই রাজ্যে, তখন সেই যে আতঙ্ক, সেই আতঙ্কে তার নাম যদি বাদ চলে যায় কোনোভাবে, সে কারণে সেই আতঙ্কে তার নাকি শরীর খারাপ হয়ে গিয়েছিল। তিনি তামিলনাড়ুতে একটি হাসপাতালে ভর্তি হন এবং তিনি সেখানেই মারা যান, এমনটাই কিন্তু পরিবার জানাচ্ছে। এবং পরিবার আরও যেটা জানাচ্ছে যে তিনি দীর্ঘদিন ধরে কিন্তু এই তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। এই যে বাড়ির তোমার ছবি দেখাচ্ছি, এই বাড়িতে, এটাই তার বাড়ি, তার ছেলে রয়েছে, কিন্তু এই মুহূর্তে তার ছেলের সঙ্গে আমরা কথা বলতে পারছি না। কিন্তু তার যারা প্রতিবেশী রয়েছেন, স্থানীয় মানুষজন রয়েছেন, তারাও একই দাবি করছে যে তিনি পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতেন এবং এসআইআর ঘোষণা হওয়ার পরেই কিন্তু আতঙ্কের মধ্যে ভুগছিলেন, এমনটা কিন্তু পরিবারকে জানিয়েছিলেন। এবং তারপরে এমন একটা বিষয় না, শুধুমাত্র পরিবারের দাবি নয়, নেতারাও তাদের মতন করে দাবি করছেন। কোন নেতা কি দাবি করেছেন? দেখো, এই মুহূর্তে আমার সঙ্গে একজন রয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য, তার কাছ থেকে জেনে নেবো কি হয়েছিল, আপনারা কি জানতে পেরেছিলেন? দেখুন, এখানে তো এখন 100 দিনের কাজ নেই, সেই কারণে উনি বাইরের রাজ্যে কাজে গেছিলেন, তামিলনাড়ুতে। আচ্ছা, সে সেখানে কাজ করছিল, বাড়ির লোকের সাথে যোগাযোগ রেখেছিল, বিভিন্ন রকম কাগজপত্র চাওয়ার যে ব্যাপারটা এখন হচ্ছে তারা মানুষের মাধ্যমে জানতে পারছিল। সেই জন্য সে বারবার বাড়িতে ফোন করছিল যে কিসের কাগজ লাগছে, কোথায় লাগছে, কী কারণে লাগছে, সেইটা নিয়ে যথারীতি বারবার ফোন করছিল বাড়িতে। তা হঠাৎ 26 তারিখ সে অসুস্থ হয়ে পড়ে ওইখানে। তা ওইখানের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তারপর 30 তারিখে তিনি মারা যায়। 26 তারিখে ভর্তি হওয়ার পর এখানে বাড়ির লোককে খবর দেয়। আমরা স্থানীয় লোকাল বিধায়কের সাথে যোগাযোগ করি। উনি যত রকম হেল্প বা সহযোগিতা করেছেন। আপনার কি মনে হচ্ছে কি কারণে মারা গেছে? এসআইআর আতঙ্কিত কারণে মারা গেছে। কিন্তু গতকাল স্থানীয় আপনাদের তৃণমূলের যিনি জেলা সভাপতি, তিনি জানাচ্ছেন যে তিনি সুইসাইড করেছিলেন আতঙ্কে। যদিও সুসাইড করে থাকে, ওই এসআইআর আতঙ্কেই উনি হয়তো সুসাইড করে ফেলতে পারেন। কি সুইসাইড করেছেন না শরীর খারাপ ছিল সেটা জানবো। এখন পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টমের রিপোর্ট পেলে তারপর জানা যাবে কি করেছিল। আপনারা স্থানীয় সঙ্গে থাকো মনতোষ সঙ্গে থাকো। পূর্ব বর্ধমানের জামালপুরের পরিযায়ী শ্রমিক বিমল সাঁতরা, যার কথা আমরা বলছিলাম, তামিলনাড়ুতে ধান রোয়ার কাজে গেছিলেন তিনি। সেখানেই অস্বাভাবিক মৃত্যু হয় তারপরে মৃতের পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করে এসআইআর নিয়ে চিন্তা থেকে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বিমল সাঁতরা। যে ওখানে হঠাৎ কাজকর্ম খুব কম হয়, তারপরে এখানে এসআইআর চালুর জন্য খুব টেনশনে পড়ে যায়, শরীর খারাপ হয়ে হসপিটালে ভর্তি হয়, তো সেই কারণে মারা গেছেন। সেটা ভোটার লিস্টে নাম আছে কিনা বা আরও কিছু প্রবলেম হবে কিনা, সেই জন্যে সেই ইয়েতে হসপিটালে ভর্তি করার সময় আমরা জানিয়েছিলাম বিধায়ক সাহেবকে, আমাদের তিনি হেল্প করেছেন, সেই জন্য আমাদের যেতেও পেরেছি। সরকার যেটা ঘোষণা করেছে, সাধারণ মানুষ একটু ভয় আছে, যারা এই বিষয়টা নিয়ে ততটা সচেতন নয়, প্রত্যেকেই ভয়ের মধ্যেই আছে। ওই যে আমার এলাকায় এই এসআইআর নিয়ে হচ্ছে, তখন উনি টেনশনে পড়ে যান, যে টেনশন অবস্থায় উনি হসপিটালে ভর্তি হন এবং ওখানে উনি মারা যান। তৃণমূল জেলা সভাপতি দাবি করেন এসআইআর আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন ওই পৌর। উনি পরিযায়ী শ্রমিক হিসাবে তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছিলেন, কিন্তু এরই মধ্যে এসআইআরের কথা সবাই জানতে পেরেছেন, বিশেষ করে যারা বাইরে আছেন, এবং আতঙ্কেই ছিলেন যে তাদের নাম হয়তো বাদ চলে যাবে, হয়তো দেশ থেকে চলে যেতে হবে। এই চিন্তার মধ্যেই তিনি আত্মহত্যা করেছেন। পোস্টমর্টম রিপোর্ট বলেছে যে উনি বিষ পান করে আত্মহত্যা করেছেন। আমরা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। কেউ মারা গেলেই এসআইআরকে দায়ী করছে, পাল্টা দাবি করেছে বিজেপি। জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা সমস্ত মানুষের জন্য পাশে থাকে এবং আছে।
মানুষকে আশ্বস্ত করছে। আর তৃণমূল তাদের ময়দান সরে যাচ্ছে, আতঙ্কিত, কে কোন পরিস্থিতিতে মারা যাচ্ছে। দেখুন, কালে কোনো শ্মশানে এসে বসে থাকবে, শ্মশানে এসে বসে ওদের একটাই কাজ হবে যে দাবি করবে যে এটাও এসআইয়ের জন্য মরেছে, কিন্তু আদৌ সেই বিষয়টা নয়। উনি হয়তো অন্য কোনো কারণে, হয়তো শরীরের কোনো রোগগ্রস্ত কারণে বা কোনো কিছু প্রবলেমের জন্য হয়তো মারা যেতে পারে, তাই এসআইআরটা নিয়ে হতে পারে না। কিন্তু তৃণমূল আতঙ্ক ছড়াচ্ছে, তাই তাদের মুখ দিয়ে এই কথাটা বেরোচ্ছে। তারা যদি আতঙ্ক না ছড়ায়, সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত নয়। কমিশনকে দায়ী করছেন সুজন চক্রবর্তী। এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে, ঠিক এর আগে যেমন এনআরসি নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছিল। এনআরসি নিয়ে যেমন আতঙ্ক তৈরি করা হয়েছিল, তেমন করে এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে। এটা কেন করলো? এই আতঙ্কটা তৈরি করেছে মানুষকে বিভ্রান্ত করে বিপর্যস্ত করার জন্য, এবং এর দায় অবশ্যই নির্বাচন কমিশনকে নিতে হবে। বামেদের বক্তব্য শোনালাম, বিজেপির বক্তব্য আপনাদেরকে শোনালাম, কিন্তু তৃণমূলের তরফ থেকে দুরকম বক্তব্য পাওয়া গেছে। তৃণমূল বিধায়ক তিনি দাবি করছেন এসআইআর নিয়ে উদ্বেগের কারণে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের। আর রাজ্যের মন্ত্রী তিনি দাবি করছেন এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রৌঢ়। এই দুটো দাবির পর আজকে সকাল থেকে পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত আর অন্য কোনো দাবি করা হয়নি। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, এর আগে দেখেছিলাম বিভিন্ন ক্ষেত্রে আপনারা এক দাবি করতেন, তৃণমূল এক দাবি করতো। এখানে তৃণমূলেরই দেখলাম দুজন দুরকম দাবি করছেন। কেউ বলছেন যে আত্মঘাতী হয়েছেন এসআইআর আবহে, আবার কেউ বলছেন যে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে, এসআইআর নিয়ে চিন্তিত ছিলেন। সজল, মরা মৃতদেহটার পাটা ধরে ওই কামদুনির মেয়েটার মতন চিরে দুটো টুকরো করে দিক। হ্যাঁ, মরা নিয়ে টানাটানি পাড়ার নেড়ি কুকুর শকুনরাও এইভাবে করে না। আমি বলছি দুই গোষ্ঠীর দুরকম মতামত হচ্ছে, যখন মৃতদেহটাকে একটা থেকে দুটো করে নিক, ওরা চিরে আধা করে নিক। অর্ধেকটা লোক বলুক হার্ট অ্যাটাকে মরে গেছে এসআইআর এর ভয়ে, আর অর্ধেকটা লোক বলুক বিষ খেয়ে মরেছে। আগামী দিন না এদের পাবলিক জুতো দিয়ে পেটা করবে। বাড়ির লোকগুলো চুপ করে আছে কেন, ভয়ে না অর্থে, সেটা আমি জানি না, কিন্তু আজ না হলে কাল এদের এই নোংরামি দেখে কেউ না কেউ পরিবারের লোক মুখ খুলবেই, ঠিক যেরকম ভাবে প্রদীপ করের বাড়ির লোক মুখ খুলেছে। বেশ, আপনার অভিযোগটা খুব পরিষ্কার সজলদা, অসংখ্য ধন্যবাদ। ফের বসিরহাটে এসআইআর এর আতঙ্ক ঠিক কোন জায়গায়? 2002 ভোটার যে তালিকা সেখানে নাম আছে, অথচ কমিশনের দেওয়া লিস্টে নাম নেই। চরম উৎকণ্ঠায় বসিরহাটের 48 জন বাসিন্দা, তাদের নাম তারা পাচ্ছেন না কমিশনের দেওয়া 2002 ভোটার তালিকায়। অথচ 2002 ভোটার তালিকায় তাদের নাম আছে বলে তারা দাবি করছেন, কিন্তু কমিশন যে লিস্ট দিয়েছে সেখানে নাম নেই। চরম উৎকণ্ঠায় বসিরহাটের 48 জন বাসিন্দা। 2002 সালে ভোট দিয়েছি, আমাদের ভোটার লিস্টটা এসছে, ওর মধ্যে নাম নেই, তাহলে আমরা আগে গিয়ে আমাদের সন্তানরা কিভাবে ভোট দেবে? আমরা চাইছি আমরা যদি এখন ভোটার লিস্টে যদি আমাদের নাম না থাকে, তাহলে পরবর্তীকালে আমাদের সন্তানদের আমরা ভোটার লিস্ট নাম কোথা থেকে পাবো? 2 সালে ভোট দিয়েছি, তার আগেও দিয়েছি 2-3 বার। আমার এই নতুন যে কার্ড বেরিয়েছে এই এতে আমার নাম নেই। এখন আমার যাতে নাম আবার ফেরতে নতুন এতে আসতে পারে সেই আবেদন জানাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। আমার এটা যেন ভালোভাবে হয়ে যায়। 2002 সালের আগের থেকেই ভোট দিচ্ছি। তখন আপনাদের নাম ছিল? হ্যাঁ, তখন নাম ছিল, এখন নতুন লিস্ট বার হয়েছে, এখন বলছে যে তোমাদের নাম কাটা পড়েছে। এখন কি চাইছেন আপনারা? আমি চাই যে আমাদের জন্য ভোট দিতে পারে। আমাদের ছেলেপিলি কোথায় কি করবে, কিভাবে ভোট দেবে? ওরা ভোটটা তো হতেই পারবে না। আমাদের যদি নাম কাটা পড়ে যায়, তাহলে আমাদের ছেলে মেয়ে কীভাবে ভোট দেবে? দেখুন, বাম জমানায় ভোট এলেই না একটা শব্দ খুব শোনা যেত, কানে বাজতো, সায়েন্টিফিক রিগিং। আর এবার শোনা যাচ্ছে একটা নতুন শব্দ, সাইলেন্ট রিগিং। নির্বাচন কমিশনের মাধ্যমে সাইলেন্ট রিগিং করছে বিজেপি। কুণাল ঘোষের পর এবার এই অভিযোগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2025-এর ভোটার লিস্ট মেনে বুথ বাড়ানো হলে ওই ভোটার লিস্টকেই মান্যতা দিতে হবে, দাবি শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ কল্যাণের। যদি 2025 জানুয়ারির ভোটার লিস্টকে মেনে যদি আজকে বুথ বাড়ানো হয়, তাহলে 2025 জানুয়ারি পর্যন্ত যা যা ভোটার লিস্ট আছে তাকে মান্যতা দিতে হবে। এটা একটা
সিম্পল একটা সাইলেন্ট রিগিং বাই দি বিজেপি থ্রু দি ইলেকশন কমিশন, নাথিং মোর দ্যান দ্যাট। কোনটা তো ইনকনসিস্টেন্ট কথা বললে হবে না, তো কনসিস্টেন্সি চাই। 2025-এর ভোটার লিস্ট দেখে কটা বুথ হবে ডিসাইড করছো, আর ভোটার লিস্টের নাম ইনক্লুশন এক্সক্লুশনের ক্ষেত্রে তুমি বলছো 2002 থেকে পর থেকে 2025 জানুয়ারি পর্যন্ত যে ভোটার লিস্ট আছে তাকে মান্যতা দেবো না। তা হয় না, দ্বিচারিতা হয়ে যাচ্ছে, ইনকনসিস্টেন্ট বিটুইন টু। এর আগে কুণাল ঘোষ তিনি কি বলেছিলেন শুনুন। সাইলেন্ট রিগিং হয়ে চলেছে, ইনভিজিবল। এই যে এরা বলছে, এরা জানে এই চক্রান্তটা, এই যে মুখে বলছে না এত লোক বাদ যাবে, এটা পরিকল্পিত চক্রান্ত। বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে, সেই চক্রান্ত ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে উঠছে। না হলে বিজেপির নেতারা কি করে বলতে পারেন এসআইআর এর আগে বলছেন এতজন বাদ যাচ্ছে? তার কারণ তারা জানেন যে তারা এতগুলো মানুষের নাম, এর মধ্যে হিন্দু রয়েছে অনেক। নির্বাচন কমিশনের মাধ্যমে সাইলেন্ট রিগিং করছে বিজেপি। কুণাল ঘোষের পর এবার এই অভিযোগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর আগে বাম জমানে আমরা শুনতাম সায়েন্টিফিক রিগিং, আর এবার শুনতে পাচ্ছি আমরা সাইলেন্ট রিগিং। 2025-এর ভোটার লিস্ট মেনে বুথ বাড়ানো হলে ওই ভোটার লিস্টকেই মান্যতা দিতে হবে, এমনটাই দাবি করেছেন পোরখাওয়া পলিটিশিয়ান, যিনি আবার পেশায় আইনজীবী, সেই কল্যাণবাবু। যদি 2025-এর জানুয়ারির ভোটার লিস্টকে মেনে যদি আজকে বুথ বাড়ানো হয়, তাহলে 2025-এর জানুয়ারি পর্যন্ত যা যা ভোটার লিস্ট আছে তাকে মান্যতা দিতে হবে। এটা একটা সিম্পল একটা সাইলেন্ট রিগিং বাই দি বিজেপি থ্রু দি ইলেকশন কমিশন, নাথিং মোর দ্যান দ্যাট। কোনটা তো ইনকনসিস্টেন্ট কথা বললে হবে না, তো কনসিস্টেন্সি চাই। 2025-এর ভোটার লিস্ট দেখে কটা বুথ হবে ডিসাইড করছো, আর ভোটার লিস্টের নাম ইনক্লুশন এক্সক্লুশনের ক্ষেত্রে তুমি বলছো 2002 থেকে পর থেকে 2025 জানুয়ারি পর্যন্ত যে ভোটার লিস্ট আছে তাকে মান্যতা দেবো না। তা হয় না, দ্বিচারিতা হয়ে যাচ্ছে, ইনকনসিস্টেন্ট বিটুইন টু। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পোরখাওয়া পলিটিশিয়ান আত্রেই, তিনি আবার আইনজীবীও, সুতরাং এটা অনুমান করা যেতেই পারে যে আইনের দিকগুলো উনি খুব ভালো মতোই জানেন। এখন গোটা বিষয়টা ক্যামেরার সামনে বলা হবে না আগামী দিনে আইনি কোনো লড়াই করা হবে, আদালতে এই যুক্তি দেওয়া হবে, এইসব দিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে যে আরো 10 বছর আগেকার কথা, তাহলে সেই প্রশ্ন উঠতে পারে, যে কেউ তুলতে পারেন ডিলিমিটেশন করা হয়েছিল যার ভিত্তিতে, সেটাকে কেন ধরা হবে না, তাই না? এসআইআর হওয়ার মুখে একেবারে 4 তারিখ থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, আর তার মধ্যে সিএ ক্যাম্প বিজেপি শুরু করে দিয়েছে, আর তা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে হৃদয়পুরে। বিজেপি সিএ ক্যাম্পের বিরোধিতা করছে তৃণমূল, পাল্টা প্রচার শাসক দল চালাচ্ছে। তৃণমূল দাবি করছে কেউ নিজেকে বাংলাদেশি বললেই তাকে নিয়ে যাওয়া হবে ডিটেনশন ক্যাম্পে। পাল্টা বিজেপি দাবি করছে কাউকে আটকে রাখতে পারবে না তৃণমূল। সিএ ক্যাম্প চালাচ্ছে বিজেপি, আর সেখানেই একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় হৃদয়পুরে। বিজেপি সিএ ক্যাম্পের বিরোধিতা তৃণমূল করছে এবং পাল্টা প্রচারও করছে তারা। তৃণমূল দাবি করছে কেউ নিজেকে বাংলাদেশি বললেই তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, আর বিজেপি দাবি করছে কাউকে আটকে রাখতে পারবে না তৃণমূল। এই সিএ শুধুমাত্র তাদের জন্য, ভারতীয় দেশ দীপঙ্কর সরাসরি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, সিএ ক্যাম্প বিজেপি চালাচ্ছে আমরা কয়েকদিন ধরেই দেখছি, রাজনৈতিক দাবি পাল্টা দাবি তো আছে, কিন্তু যারা আসছেন এই ক্যাম্পে তারা কি বলছেন? দুই দলের বক্তব্য শুনে তাদের কি মতামত?
দেখো, সাধারণ মানুষ যাদের 2002-এর ভোটার তালিকায় নাম নেই তারা বিশেষ করে আসছেন এবং তারা জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। বিজেপি দাবি করছে যে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষজন আসছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপির ঘোষিত ক্যাম্প, যে ক্যাম্প তারা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে করছেন এবং বারাসাত হৃদয়পুরে করছিলেন, সেই সময় দফায় দফায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রচার আসছে, একটা টোটো করে প্রচার আসছে, একের পর এক টোটো আসছে এবং তারা বলছেন যে কেউ সিএ ক্যাম্পে আবেদন করবেন না। অর্থাৎ যে ক্যাম্প হৃদয়পুর বাজারে চলছে তার বাইরে সিএ ক্যাম্পের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে। যদিও এটা নিয়ে কোনো রকম জটিলতা বা গণ্ডগোল হয়নি, কিন্তু দুতরফের বক্তব্য তারা স্পষ্ট করেছেন। তৃণমূল কংগ্রেস বলছেন যেহেতু তারা সিএ ক্যাম্পের বিরুদ্ধে, সিএর বিরুদ্ধে, তারা মনে করছেন যে এই এসআইআর করে বৈধ ভোটারের নাম বাদ হয়ে যেতে পারে, সেই কারণে তারা এই আবেদন করছেন, যেখানে তারা ক্যাম্প করেছে সেই ক্যাম্পের বিরোধিতা করছেন। উল্টো দিকে বিজেপির বক্তব্য স্পষ্ট, তারা বলছেন যে এরা ভয় পাচ্ছে, এসআইআর হলে তৃণমূলের যে ফলস ভোটার আছে ভোটার লিস্টে সেগুলো বাদ চলে যাবে, সেটা বাঁচানোর জন্য তারা এই ধরনের মানুষকে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ যাদের প্রয়োজন, যাদের সমস্যা, তারা কিন্তু ওই ক্যাম্পে যাচ্ছেন এবং ক্যাম্পে গিয়ে তাদের মানুষের সমস্যাগুলো, কিভাবে নাগরিকত্বের জন্য নাম তুলতে হবে, কি আবেদন করতে হবে, বললে সেই ছবিটা আমরা একটু দেখাচ্ছি। কারণ একদিকে তৃণমূল কংগ্রেস এই বিজেপির করা সিএ ক্যাম্পের বিরোধিতা করে রীতিমতো টোটোতে করে প্রচার করছে তারা যে সিএ ক্যাম্পে আসবেন না, কিন্তু বহু মানুষকে দেখা যাচ্ছে তারা বিজেপির করা এই সিএ ক্যাম্পে আসছে। আপনারা এখানে ছিলেন না, আপনার বাবা, জ্যাঠা, কাকা, দাদারা কেউই ছিল না। পশ্চিমবাংলার কোনো না কোনো জায়গায় ছিল, যেখানে ছিল সেখানকার ভোটার তালিকার জেরক্সটা আনবেন এবং বর্তমানে তাদের বলবেন 2002 সালে আমরা এখানে ছিলাম না, অমুক জায়গায় ছিলাম, সেখানকার ভোটার তালিকা, বর্তমানে আমরা এখানে বসবাস করছি, এই যে বর্তমানে ভোটার তালিকার জেরক্স, এইটুকুই দেখিয়ে দেবেন। বাবা মায়ের নাম এই দেখুন, সেইটি দেখালে হবে। সিএ শুধুমাত্র যারা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু শরণার্থীরা এসছেন তাদের জন্য সিএর সাথে তো ভারতীয়দের কোনো সম্পর্ক নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ সিএ ফর্ম ফিল আপ করার জন্য, আমাদের সহায়তার জন্য মানুষ আমাদের কাছে এসছে। মানুষকে এইভাবে ভুল বুঝিয়ে আর মানুষকে আটকে রাখতে পারবে না। এটা হয়তো তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, ভয় থেকে হয়তো করছে, নিজেরা আতঙ্কিত হয়ে গেছে এবং মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে, কিন্তু সাধারণ পাবলিক আর এতে কান দেবেন না। বিজেপি দীর্ঘদিন, বিগত দিনেও মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে 15 কোটি চাকরি দেওয়ার নাম করে এবং লাইনে দাঁড়ানো, ঠিক আছে, আধার কার্ড, ভোটার কার্ড লিঙ্ক, ভোটার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক, এরকম মানুষকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। সেই হ্যারাসমেন্ট যাতে মানুষ না হয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি বাংলার মানুষের প্রতি একটা আস্থা জাগিয়েছেন, সেই আস্থা অনুযায়ী যাতে মানুষ ঠিকভাবে এসআইআর প্রক্রিয়া করে, তার জন্য আমরা 32 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মানুষকে সঠিক বার্তাটা তুলে দিচ্ছি। আর এই মুহূর্তে সেই দুই ছবি যেখানে আপনাদের দেখাচ্ছি আমরা, যে এটা হৃদয়পুরের ছবি। বিজেপি সিএ ক্যাম্প রাজ্য জুড়েই চালাচ্ছে বিভিন্ন জায়গায়, আর তার মধ্যে তৃণমূল আজকে হৃদয়পুরে এই ক্যাম্পের আশপাশেই ক্রমাগত প্রচার করে বেড়াচ্ছে এই ক্যাম্পে আসবেন না। এই প্রচার চলছে তৃণমূল কংগ্রেসের, অপরদিকে বিজেপি সিএ ক্যাম্প, তবুও বহু মানুষকে দেখা যাচ্ছে এই সিএ ক্যাম্পে আসছেন। সেখানকার ভোটার তালিকা, বর্তমানে আমরা এখানে বসবাস করছি, এই যে বর্তমানে। এতে একটা যুদ্ধের ছবি আপনাদেরকে আত্রেই দেখালো, দুটো ছবি পাশাপাশি রেখে আরেকটা যুদ্ধের কথা বলি। 26-এর ভোটে তৃণমূলের সঙ্গে ডিজিটাল যুদ্ধে কি এবার বিজেপি? তৃণমূলের ডিজিটাল যোদ্ধা ধাঁচে এবার নম যুবা যোদ্ধা গেরুয়া ব্রিগেডের। যুব সমাজকে বেশি করে পাশে পেতে সপ্তাহ দুয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কর্মসূচির সূচনা করে তৃণমূল কংগ্রেস। নিশ্চয়ই মনে আছে আপনাদের, নাম দেওয়া হয় আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। আর এরপরই গতকাল নতুন কর্মসূচির ঘোষণা করল পদ্ম শিবির, যার রূপায়ণ করবেন যুব মোর্চা রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা এবং তরুণ বিধায়ক অনুপ সাহা। আপনাদেরকে দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে কর্মসূচি তৃণমূলের আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, তার ছবি দেখাচ্ছি। পাশাপাশি গতকাল বিজেপির তরফ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে নম যুবা যোদ্ধা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ যুদ্ধটা এখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেল বলে। কি যে বলে সারা ভারতবর্ষে চলছে ডিজিটাল যোদ্ধা। হ্যাঁ, ওদের ফিজিক্যাল যোদ্ধা চলে গেছে, এখন ডিজিটাল যোদ্ধায় চলে এসছে। এটাতে কোনো লাভ হবে? এটা রাজনৈতিকভাবে একটা পার্টি তার প্রপাগান্ডা করছে অল ইন্ডিয়া। এটা যে শুধু আমার এখানে হচ্ছে তা তো নয়,
এটা সারা ভারতবর্ষে হচ্ছে। সারা ভারতবর্ষের মানুষকে একটা সূত্রে বাঁধার, তার ভেতরে জাতীয়তাবোধের আরও উন্মেষ ঘটানোর, তার ভেতরে চেতনা আনানোর দেশপ্রেম সম্বন্ধে, এগুলো বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তো প্রতিনিয়ত চলছে। এটা তারই একটা অংশ। গতবারে বলেছিল খেলা হবে খেলা হবে খেলা হবে, এই খেলা হবে যে মালটা জমছে না, বুঝে গেছে। ফলে এখন যোদ্ধা যোদ্ধা যোদ্ধা, আমি বলছি ওই ডিজিটাল যোদ্ধা আর ভোটের যোদ্ধা না করে গরিব মানুষের লেখাপড়া ঠিকমতো করবে তার ব্যবস্থা করুক। সেই কাজ যারা করতে পারে না তারা যোদ্ধা যোদ্ধা বলে গরিবে গরিবে লাগিয়ে দেবে, এটা একটা অসভ্যতা এবং অসাংবিধানিক ব্যবস্থা। বিজেপি তো নর্মাল বক্তব্যের মধ্যেই বাংলার কোনো ছোঁয়া নেই। এখন এরা আবার বাংলাকে বাঁচানোর কথা বলে কি যুব যোদ্ধা না কি তৈরি করেছে। আরে বিজেপির হয়ে যুব যোদ্ধা কারা? বাংলার যুবারা কি বিজেপির হয়ে যোদ্ধা না? বিজেপিকে যুব যোদ্ধাও ধার নিতে হচ্ছে বিহার থেকে, ইউপি থেকে। বিজেপির যে টেকনিক্যাল টিমে যারা কাজ করে তারাও সব বিহার ইউপির লোক, এখানে বসে কাজ করছে। বিজেপির হয়ে যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি করে তারাও সব বাইরের স্টেটে বসে রয়েছে, বাইরের স্টেট থেকে বসে কাজ করছে। যে পার্টিটা সবটাই বাইরে থেকে নিয়ে, অন্যের থেকে নিয়ে চালাচ্ছে, তারা তৃণমূল কংগ্রেস, বাংলার পার্টি, বাঙালি পার্টির সাথে কি করে লড়তে পারে? যুদ্ধ যে প্ল্যাটফর্মেই হোক না কেন, ইতিমধ্যেই উত্তপ্ত হচ্ছে এসআইআর নিয়ে পরিস্থিতি, বিএলও নিয়োগ, আর তা নিয়ে এখনো বিতর্ক থামছে না। এবার পূর্ব মেদিনীপুরে সেখানে অভিযোগ উঠল এক বিএলও, তিনি শাসক ঘনিষ্ঠ। বর্ধমান দক্ষিণের, মাফ করবেন, পূর্ব বর্ধমানের দক্ষিণের 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী কোরার নাম। তিনি এলাকার স্থানীয় যে বিধায়ক খোকন দাস তার ঘনিষ্ঠ। বিধায়ক ঘনিষ্ঠ বিএলওকে অপসারণের দাবি এবার বিজেপি করছে। সব বিএলওই কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক, তাকে ডিউটি দিয়েছে নির্বাচন কমিশন, তিনি করবেন, এটা তৃণমূল বিধায়কের পাল্টা দাবি। আর কমিশনের নির্দেশ মেনেই কাজ করছেন, এই দাবি আবার এই বিএলও। বিধায়ক তৃণমূল কর্মীদের নাম, তৃণমূল বিধায়ক তৃণমূল কর্মীদের নাম রেকমেন্ডেশন করেছেন বলেই সেই নাম এখানে ঢোকানো হয়েছে বলে আমরা মনে করছি। এই ষষ্ঠী কোড়া যে সম্পূর্ণরূপে প্রমাণিত সে একজন তৃণমূল কর্মী এবং তৃণমূলের বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ, এই ষষ্ঠী কোড়াকে দিয়ে এসআইআরের কাজ করালে এসআইআরের কাজ ঠিকমতো হবে না বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। যে কটা লোকই বিএলআর হোক, কেউ না কেউ কোনো দলের অবশ্যই সাপোর্টার। কেউ তৃণমূল হতে পারে, কেউ বিজেপি হতে পারে, কেউ সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে। সাপোর্টার তো আজকে বাংলার প্রতিটি মানুষই একটা না একটা দলের সাপোর্টার। ষষ্ঠী তৃণমূলের সাপোর্টার, কিন্তু ষষ্ঠী কর্মচারী, সে সরকারি কর্মচারী, তাকে ডিউটি দিয়েছে, সে করবে, এর সঙ্গে তো বিএলও নিয়ে গণ্ডগোলের কোনো ব্যাপার নেই। মানে একটা অভিযোগ এসছে যে এই নামে, আমি বললাম যে দেখুন, প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশন আমাকে চিঠি দিয়েছে, অর্ডার দেয়, সেই অর্ডার অনুযায়ী আমি তা কাজ করি। আমি প্রায় 57% কাজ প্রায় কমপ্লিট করে নিয়েছি। আজকে যে দেখলাম যে আমাকে ওখান থেকে জানায় যে একটা, আমি তখন বললাম যে স্যার দেখুন আর কী করবো, আমাকে আপনারা যা নির্বাচন কমিশন যা নির্দেশ দেবে আমি সেটা করবো, এর বাইরে তো আমাকে কিছু আর বইয়ে করার নেই না। হয়তো হ্যাঁ মিটিংয়ে গেছি, সেটা মানে এখন রিসেন্ট বলতে কি যে আমি যেহেতু বললাম কি পাড়ায় যেহেতু থাকি আমরা, মিটিং হয়, আমরা সমর্থন করি বলে অবশ্যই গেছি। ব্যাক টু ব্যাক আরও একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এসআইআর আবহে চর্চার কেন্দ্রে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রের 5টি থানার পুনর্বিন্যাস নিয়ে বিতর্ক। বিরোধীরা প্রশ্ন করছে, কলকাতা পুলিশের 91টি থানার মধ্যে শুধুমাত্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 5টি থানারই কেন পুনর্বিন্যাস করা হলো। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দীক্ষা, জানি না পুলিশের তরফ থেকে কি যুক্তি দেওয়া হবে, থানা পুনর্বিন্যাস এর আগেও তো হয়েছে, এর আগে আমরা হতে দেখেছি, কিন্তু যে কোনো কিছু তখনই চর্চায় আসে যখন তার স্থান এবং কাল এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। স্থান হচ্ছে ভবানীপুর আর কাল হচ্ছে এসআইআর আবহ। দীক্ষা, থানার পুনর্বিন্যাস হয়েছিল যখন দেখা গিয়েছিল যে শহরতলি এলাকায়, অনেক সময় দেখা গিয়েছিল শহরতলি এলাকায় যখন কলকাতা পুলিশের আন্ডারে সেই জায়গাগুলো কেন হয়েছে তখন থানার পুনর্বিন্যাস হয়েছে। কিন্তু এই যে 31 অক্টোবর যে অর্ডারটা দেওয়া হয়েছে সেখানে 5টি থানাকে বাছা হয়েছে, তার মধ্যে হচ্ছে আলিপুর, পার্ক স্ট্রিট, ওয়ার্ডগঞ্জ, ইকবালপুর এবং নিউ মার্কেট। তার মধ্যে বলে রাখি, নিউ মার্কেটের যে অংশটা পার্ক স্ট্রিট থানায় আনা হয়েছে সেই অংশটা ছিল সেন্ট্রাল ডিভিশনের আন্ডারে। আবার
ওয়ার্ডগঞ্জের যেটা আলিপুর থানার অন্তর্গত একটা ওয়ার্ডগঞ্জ এবং ইকবালপুরের একটা বড় অংশ আলিপুর থানার অধীনে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আলিপুরের ব্যাপ্তি বেড়েছে, পার্ক স্ট্রিটের ব্যাপ্তি বেড়েছে। আলিপুরের যে অর্থাৎ ওয়ার্ডগঞ্জ এবং ইকবালপুরের যে অংশটা নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে পোর্ট ডিভিশনের অন্তর্গত ছিল এবং সেটাকে আলিপুরের আন্ডারে আনা হয়েছে। পুলিশের ব্যাখ্যা হচ্ছে পোর্ট ডিভিশনের অন্তর্গত ছিল, এবার কিছুটা ছিল সাউথ ডিভিশনের অন্তর্গত, আবার ওদিকে পার্ক স্ট্রিটটা ছিল সাউথ ডিভিশনের অন্তর্গত, অর্থাৎ নিউ মার্কেটে ছিল সেন্ট্রাল ডিভিশনের অন্তর্গত। ফলে সবটাকে একটা সাউথ ডিভিশনের আন্ডারে আনার জন্যই এটা করা হয়েছে। কিন্তু এখানে যদি মাইনরলি আমরা দেখি, এই যে সাউথ ডিভিশনের অন্তর্গত আনা হলো, অর্থাৎ ওয়ার্ডগঞ্জ থানার যে অংশটা এবং ইকবালপুরের যে অংশটা নিয়ে আসা হলো আলিপুরের অধীনে, সেটা কিন্তু ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আওতায় পড়ে। আবার নিউ মার্কেটের যেটা সেন্ট্রাল ডিভিশনের অন্তরে ছিল, সেটা পার্ক স্ট্রিটের আন্ডারে আনা হলো, সেটা কিন্তু ভবানীপুর বিধানসভার অন্তরে পড়ে, কারণ পার্ক স্ট্রিটের আন্ডারে 3টে বিধানসভা কেন্দ্র পড়ে, তার মধ্যে একটি হচ্ছে ভবানীপুর। দেখলে বোঝা যাবে সবটা নিয়ে আসা হলো, অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্র বলবো যদি এখন, তার যে কটা থানার পুনর্বিন্যাস হলো তার সবকটা এরিয়ার কিন্তু ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আন্ডারে আনা হলো এবং একটি মাত্র ডিভিশনের আন্ডারে আনা হলো সাউথ ডিভিশন। অর্থাৎ যে বিরোধীরা ব্যাখ্যা দিচ্ছেন যদি সাউথ ডিভিশনের যিনি ডিসি বা কর্তা থাকবেন তার আওতায় থাকার ফলে এই বিধানসভা কেন্দ্রকে কন্ট্রোল করতে শাসক দলের সুবিধা হবে বলে বিরোধীরা বলছেন। আর সেই কারণে তড়িঘড়ি অর্ডার 31 তারিখে অর্ডার প্রকাশ করে সেদিন থেকেই এই পুনর্বিন্যাসকে বলা হলো কার্যকর করতে। বিরোধীরা বা রাজনৈতিক মহলে যারা বিরোধী তাতে লাভ কিছু হবে না। থানার সীমানা কমানো বাড়ালে, হ্যাঁ, ভাঙড়কে কলকাতা পুলিশে কনভার্ট করলে, আর শওকত মোল্লাকে তৃণমূলের এমএলএ করলে, আরাবুলকে দলের তাজা নেতা বা দলের সম্পদ বললে, ওতে করে কোনোভাবেই আইন শৃঙ্খলার পরিবর্তন হবে না। ভোটের আগে হোক পরে হোক তাতে ওদের রাজনৈতিক লাভ হতে পারে, কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা কোনোভাবেই তাতে পরিবর্তন হবে না। সেই একই চেহারা, একই পুলিশ, একই মানসিকতা, একই সমাজ বিরোধী তৃণমূলের, কি পরিবর্তন হবে? যে কোনো সময়ই একটা সেন্সিটিভ ইস্যু। আপনারা জানেন যে পশ্চিমবাংলার নির্বাচন, যেহেতু পশ্চিমবাংলা রাজনৈতিকভাবে বরাবরই সচেতন, সেই জন্য এখানে সেন্সিটিভিটিটাও অনেক সময়তেই বেশি, মানে প্রায় সব সময়তেই বেশি। এটা আমরা গত 200 বছরের ইতিহাস দেখলে জানতে পারি। সেই কথা মাথায় রেখে এটা নিয়মিত একটা রুটিন প্রশাসনিক রদবদল, যে এই এলাকাটাকে ছোট করা হলো, এই এলাকা বড় করা হলো, যাতে আইন শৃঙ্খলার প্রশ্নে কোথাও কোনো কম্প্রোমাইজ না করা যায়, সেই জন্যই এই রদবদল। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আচ্ছা, অযোগ্যদের নাম প্রকাশ না করেই কি এসএসসি শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে? আগামী কাল থেকে শুরু হচ্ছে এসএসসি শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া। যোগ্য চাকরিহারাদের সঙ্গেই নতুনরাও আবেদন করতে পারবেন, কিন্তু এখনো পর্যন্ত অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করলো না এসএসসি। শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষাতেও কি আবেদন করতে পারবেন অযোগ্যরা? এর কি কলুষিত হবে এসএসসি নিয়োগ প্রক্রিয়া? আরও কি কোনো মামলা হতে পারে? এমন একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, দেখো, আদালতের তরফ থেকে স্পষ্ট নির্দেশ ছিল যে একেবারে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হতে হবে। তারপরেও দেখেছিলাম শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথম দিকে এসএসসি এই অযোগ্যদের নাম প্রকাশ করতে একটা অনীহা প্রকাশ করেছিল, আদালতের গুতে পরবর্তীতে প্রকাশ করতে বাধ্য হয়। এই ক্ষেত্রেও কি এসএসসি আদালতের গুতের অপেক্ষায় আছে? কেন স্বতঃস্ফূর্তভাবে তারা করলো না? একটা শিক্ষা তো তারা পেয়েছিল এর আগে। একেবারেই দেখো, এবং সেজন্য অনেক অযোগ্য সেই সময় তারা কিন্তু আবেদন করে দিয়েছিলেন শিক্ষক নিয়োগের পরীক্ষায়, আবেদন প্রক্রিয়ায়। ফলে কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কলুষিত হওয়ার যে সম্ভাবনা তা আদালতের সামনে তুলে ধরেছিলেন বিরোধী পক্ষের আইনজীবীরা। সেখানে সুপ্রিম ভৎসনার মুখে পড়ে শেষ পর্যন্ত সেই অযোগ্য তালিকা প্রকাশ করা হয়েছে, যদিও অনেক আইনজীবী দাবি করেন পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশ হয়নি। কিন্তু যেখানে 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, আজকে রবিবার, আজকে ছুটির দিন, সেখানে কিন্তু আজকেও আমরা দেখলাম যে এখনও পর্যন্ত এসএসসি সেই তালিকা প্রকাশ করেনি। এবং এই তালিকা প্রকাশ না করার অর্থ কারা যোগ্য কারা অযোগ্য তারা প্রত্যেকে মিলে কিন্তু আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নেবেন নতুনদের সঙ্গে। আর এটা যদি হয়ে যায়, যদি অযোগ্যরা আবেদন করে দেন, তাহলে কিন্তু আবার নতুন করে বিড়ম্বনা শুরু হবে, নতুন করে বিতর্ক শুরু হবে, মামলা আবার হবে এবং আদালতে জল গড়াবে, প্রক্রিয়া আটকেও যেতে পারে। তবে এখনো এসএসসির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে দ্রুত এই তালিকা প্রকাশ করা হবে, যত দ্রুত এই তালিকা প্রকাশ হয় তত মঙ্গল, নাহলে কিন্তু এই শিক্ষাকর্মী নিয়োগেও সমস্যা হতে পারে। ধন্যবাদ সুমন। আসলে সবাই ভাবছে সবাই এসআইআরে ব্যস্ত হয়ে গেছে, এই ফাঁকে কাজটা করে নি, কিন্তু বুঝছে না যে এটাও মামলা হয়ে যাবে।
এবং এই পরীক্ষাটাও আলটিমেটলি হবে না। এই পরীক্ষার বাস্তবতা কতটা আছে, বা পরীক্ষা আদৌ হবে কিনা, বা পরীক্ষায় সবাই কিভাবে অংশগ্রহণ করবে, যদি টেন্টেড লিস্ট যদি সরকার নাই দেয় গ্রুপ সিডির, তাহলে এই পরীক্ষা কিভাবে সম্ভব। দ্বিতীয় হচ্ছে দীর্ঘ 8 মাসের বঞ্চনা। 8 মাস ধরে কোনো রকম স্যালারি নেই। সরকার একটা রেমুনারেশন আমাদের জন্য ঘোষণা করেছিল, একটা ভাতা, সেখানেও যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়েছিল। যোগ্য হিসেবে যদি যোগ্যদের সরকারের সদিচ্ছা থাকতো তাহলে আমরা একটা ভাতা নিশ্চয়ই পেতাম। আমাদের এমতো অবস্থায় দাঁড়িয়ে আমাদের সংসার একদম চলছে না। আমরা আশঙ্কা করছি যে এই বিষয়গুলো পরবর্তীকালে আইনি জটিলতার মধ্যে না পড়ে, তাই যাতে এই বিষয়গুলো আইনি জটিলতার মধ্যে না পড়ে এবং আমরা যারা 2016 সালে যোগ্য শিক্ষাকর্মী যারা আছি তাদেরকে অবিলম্বে কিছু সুরাহা দেওয়ার জন্য অবিলম্বে সমস্ত গাইডলাইন মেনে সমস্ত পদ্ধতি শুরু করা হোক। যোগ্য অথবা অযোগ্য, আসলে কথাটা হচ্ছে স্বচ্ছ এবং দুর্নীতিগ্রস্ত সেই তালিকাটা কি আজ পর্যন্ত সরকার প্রকাশ করেছে? করেনি। কারণ ওই দুর্নীতি এবং অযোগ্য তাদেরকে মাথায় তুলে নাচাটাই তো তৃণমূলের কাজ, সরকারের কাজ। কি করে করবে ওরা? এটা আইনের বিষয়, আপনারা জানেন সাবজুডিস একটা বিষয়, আদালত পুরো বিষয়টার উপর নজর রাখছে এবং তারা যে নির্দেশ দিয়েছেন রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর আইনজ্ঞদের পরামর্শ মেনে যখন যা যা করার সেগুলো একদম আইন মেনেই করা হবে। এখানে দলীয় স্তরে আমাদের কোনো বক্তব্য নেই। সম্পর্কে টানাপোড়েন, স্ত্রীকে খুনের চেষ্টা করে থানায় আত্মসমর্পণ স্বামী। ঠাকুরপুকুরের ঘটনা এটা, আনন্দনগরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী এসএসকেএমে ভর্তি আছেন। পুলিশের সূত্রে যা খবর, গতকাল রাতে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহের বশে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। আর অভিযোগ সেই সময় মিলন বালা পাথর দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। আর এরপরে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রাখা হয়। পরে স্বামী রক্তাক্ত জামা কাপড় পরেই ঠাকুরপুকুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরিবারের লোকজনের বক্তব্য, সন্দেহের বশেই তাদের মধ্যে এই ঝামেলা। মিলন তার স্ত্রী কাজলকে খুন করার চেষ্টা করে। ঠাকুরপুকুর থানার পুলিশ মিলনকে আটক করে তদন্তে নেমেছে। অন্যদিকে ভর সন্দেহে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। দমদমে গণধর্ষিতা 7ম শ্রেণীর ছাত্রী, গ্রেপ্তার 3। গতকাল সন্ধ্যায় টিউশন পড়তে বাড়ি থেকে বের হয় কিশোরী। পথে এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ গল্প করে ওই ছাত্রী। এরপরেই জোর করে টোটোয় চাপিয়ে একটি ঘরে নিয়ে গিয়ে 3 বন্ধু মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। একজনের রক্ত অন্যজনের গায়ে চলে গেল। বর্ধমান মেডিকেল কলেজে এই ঘটনায় ঘটেছে। এক রোগীর জন্য রক্ত আনা হয়েছিল, তিনি রক্তাল্পতার সমস্যা নিয়ে ভুগছিলেন, আর অন্য রোগীর গায়ে সেই রক্ত গেল। রক্তাল্পতা নিয়ে বর্ধমান মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি হন ভাতারের নমিতা মাঝি। আর নমিতা মাঝিকে দেওয়ার জন্য রক্ত যেটা আনা হয়েছিল সেটা দেওয়া হয় নমিতা বাগদিকে। মনোতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মনোতোষ, সকাল থেকে আমরা এই খবরের দিকে আছি, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবার পাওয়া গিয়েছে, তারা কিছু বলছেন? দেখো, আমি হাসপাতালের সুপারের সঙ্গে একটু আগেও আমার কথা হয়েছিল টেলিফোনে। তিনি যেটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত তার কাছে কোনো অভিযোগ জমা পড়েনি। অর্থাৎ তার কাছে অভিযোগ জমা না পড়লে তিনি বিষয়টা নিয়ে কোনো রকম ভাবে কোনো মন্তব্য করবেন না। যদিও নমিতা বাগদি তার পরিবারের কিন্তু সরাসরি অভিযোগ করছেন আমাদের কাছে যে তাকে ভুল করে রক্ত দিয়ে দেওয়া হয়েছে। তিনি সাপে কাটা অবস্থায় কয়েকদিন আগে ভর্তি হয়েছিলেন এবং তার রক্ত লাগবে এমনটা কিন্তু জানানো হয়নি তাদেরকে। এবং নমিতা মাঝির রক্ত এসেছিল হাসপাতালে এবং নমিতা মাঝির রক্ত নমিতা বাগদিকে দিয়ে দেওয়া হয়েছে। এবং এত বড় একটা গাফিলতি কিভাবে হলো এই নিয়ে তিনি তারা প্রশ্ন তুলছেন। এবং তারা যেটা জানাচ্ছেন যে এই বিষয়টি নিয়ে তারা বর্ধমান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন, এই বিষয়টাই তারা উল্লেখ করছেন। তদন্ত করবেন না, অভিযোগ পাননি বলে। অনেক ধন্যবাদ। মনোতোষ আমাদের প্রতিনিধির সঙ্গে ছিল। নাম ডেকেছিল আমাদের নমিতা একটা মাঝি নাম আর একটা বাগদি নাম। আমার নমিতা বাগদি বলে ডেকেছে, আমরা গিয়েছি। আর নমিতা বাগদি মাঝি নামে যিনি রক্ত বেড়াতে এসেছিল সেই বেড়াটা ওখানে ওকে চাপিয়ে দেওয়া হয়েছিল। নিয়ে চাপিয়ে দেওয়ার পর থেকে ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। নিয়ে ওকে এখন আইসিইউতে দেওয়া হয়েছে।
তা ডাক্তারবাবু বলছি যখন আমাদের যখন তোমরা যখন রক্তটা যখন চাপিয়েছিলে তখন আমাদের বলেছিলাম আমরা কেন বলতে যাবো, আমরা যেটা ভালো মন্দ বুঝছেন সেটাই করছেন, আমরা কি করে জানবো এখানে যে রক্তটা কি গ্রুপ বা কোন ব্যক্তির সেটা না যাচাই করে অন্যজনকে পুশ করাটা এটা তো ভুল বলছে, ভুলবশত হয়ে গেছে। আর এবার নজর রাখবো একটা মর্মান্তিক খবরের দিকে। জল থই থই আন্ডারপাস, ঝুঁকি নিয়ে লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে 3 কিশোরের মৃত্যু। শামসেরগঞ্জের ঘটনা, ঠিক কি ঘটেছে? কৌশিক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী কৌশিক। দেখো, যে শামশেরগঞ্জের যে শিবনগর এলাকা রয়েছে নিমতেতা, সেই এলাকায় কিন্তু বেশ কয়েকদিন থেকে আন্ডারপাসে জল জমে আছে। সেই জায়গায় ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার করছে সাধারণ মানুষ রেল লাইনের উপর দিয়ে। সেই রেল লাইন পারাপার করতে গিয়ে 3 কিশোরের কিন্তু মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। একই সময় 2 দিক থেকে ট্রেন আসায় সেই 3 কিশোর কিন্তু সেখানেই কাটা পড়ে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয়। এছাড়াও আরো 1 কিশোর কিন্তু আহত বলে জানা যাচ্ছে, এমনটাই স্থানীয় সূত্রে। এবং এই যে এলাকার মানুষের সাধারণত দাবি যে আন্ডারপাসে জল জমে থাকার ফলেই কিন্তু তাদেরকে এই ঝুঁকির পারাপার করতে হচ্ছে এবং এই ঝুঁকির পারাপার করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীরা বারংবার দাবি জানিয়েছিল যে আন্ডারপাসটি সচল করা হোক এবং জলমুক্ত করা হোক, কিন্তু সেই জায়গায় কেউ কোথাও কর্ণপাত করেনি এবং তার ফলাফল কিন্তু এইরকম একটি মর্মান্তিক দুর্ঘটনার মধ্য দিয়ে ঘটল। শুভজিৎ, নজর রাখো। মালদার দিকে নজর রাখবো। মালদার হবিবপুরে জোর করে ভারতে ঢোকার চেষ্টা, বিএসএফ এর হাতে পাকড়াও বাংলাদেশি। ধৃত আব্দুল মান্নানকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। সুব্রতোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সুব্রতোষ। গত 3 দিন ধরে আমরা খবর দেখাচ্ছিলাম যে এখানে যারা ছিল সেই বাংলাদেশিরা বাংলাদেশে পালানোর জন্য সীমান্তে ভিড় করছিল, তাদেরকে বিএসএফ ওখানে অ্যারেস্ট করেছে। কিন্তু এবার দেখছি একেবারে উল্টো খবর। এই আবহে, এসআইআর আবহে একজন বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা করছিল। কি অভিপ্রায়? তার কাছ থেকে কোনো নথিপত্র কিছু পাওয়া গেছে? দেখো শুভজিৎ, একজন নয়, এক দল বাংলাদেশি তারা জোর করে ঢোকার চেষ্টা করছিল। যেহেতু এখানে সীমান্তে কাঁটাতার নেই, ইটাঘাটি এলাকা সীমান্ত, হবিবপুর থানা এলাকার এই ইটাঘাটি সীমান্তে সেখানে কাঁটাতার নেই বিস্তীর্ণ অংশ জুড়ে, এবং সেখান দিয়ে নিয়মিতভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে। এবং যেটা দেখা গেছে যে এরা জোর করে ভারতে ঢোকার চেষ্টা করছিল একটা দল। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে তারা সংখ্যায় অন্তত, যারা ভেতরে প্রায় ঢুকে গেছিল তারা অন্তত 16 জন ছিল। তার পেছনে আরো বড় দল থাকার সম্ভাবনা। এরা শুধুই নিতান্তই সাধারণ মানুষ নাকি অন্য কোনো জঙ্গি সংগঠনের সদস্য, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যে সেই বিএসএফ বাধা দেয় এবং বিএসএফ এর মানে বাধা দেওয়ার পরে ধাওয়া দিলে তারা উল্টো দিকে সরে যায় এবং তাও ধাওয়া দেওয়ার মধ্যে সেই তাদের মধ্যে একজনকে, 16 জনের মধ্যে একজনকে বিএসএফ মানে ধরে ফেলে এবং তাকে যেটুকু জিজ্ঞাসাবাদ করে জানা যাচ্ছে যে তার সঙ্গে আরো অনেকেই ছিল, অন্তত 16 জন, তারা একটা টিম ছিল। কিন্তু কারণটা কি? নজর রাখো সুব্রতোষ, নজর রাখো। ভোটার তালিকায় মুসলিম ভুয়ো ভোটারদের নাম রয়েছে। বিস্ফোরক এই দাবি করছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। হরিণঘাটার হিংনারা গ্রামে কোনো মুসলিম পরিবার নেই, কিন্তু এই গ্রামেই মুসলিম ভোটারদের নাম আছে বলে অভিযোগ করছেন বিজেপি বিধায়ক। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। মহাদেব, একই এসআইআর এর আবহ, তার মধ্যেই মারাত্মকই অভিযোগ করা হচ্ছে। কি বলা হচ্ছে যে এই মুসলিম ভোটাররা তাহলে কোথায়? এখানকার প্রতিবেশী পাড়ার লোকজন তারা বলছেন যেখানে কোনো মুসলিম ভোটার থাকেন না। দেখো, বিধায়কের যেটা দাবি যে তিনি বলছেন যে অনেক মুসলিম ভোটার রয়েছে যাদের নাম ঢোকানো হয়েছে তাদের ওই ঠিকানা নেই, অর্থাৎ ওখানে তারা থাকেন না, অথচ তাদের নাম কিন্তু ওই ভোটার লিস্টের তালিকায় রয়েছে। যদিও এ বিষয়ে অভিযোগ দায়ী করেছেন তিনি, অভিযোগ দায়ী করেছেন ভিডিওর কাছে। ভিডিও বলছেন যে তদন্ত হবে, তদন্ত হলেই কিন্তু স্পষ্ট হবে, কারণ সাবজেক্টে এসআইআর রয়েছে, এসআইআর দিয়ে কিন্তু যথারীতি লিস্টে বেরোচ্ছে এবং কাজ শুরু হচ্ছে। অর্থাৎ ফলে এই বিষয়টি নিয়ে যেমন তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি কিন্তু একদিকে এসআইআর এর যে ঘটনা তার বিরোধিতা করছেন বিধায়ক, এবং তিনি মাঝে মধ্যে গান বাজনা করেন, এই ধরনের কটূক্তি করেন, এমনটাই কিন্তু তাকে কটাক্ষ করছেন তৃণমূলের পক্ষ থেকে। তবে যেটা আমি কখনো তাদের রোহিঙ্গা বলিনি, সব মুসলমানই রোহিঙ্গা না। যেখানে একটাও মুসলিম বাড়িঘর কিচ্ছু নেই সেখানে মুসলমানদের নাম ঢুকেছে আমার হিংনাড়া পঞ্চায়েতে। সেগুলো আমি বুথ ধরে ধরে বলে দিয়েছি এবং আমরা আরও তদন্ত করছি কোথায় কোথায় ঢুকেছে। আরও কিছু যেগুলো বেরিয়েছে সেগুলো আমি বলে দেব।
এই যে মুসলিম নামগুলো কোথার থেকে এলো, এই মুসলিম নামগুলো অন্যত্র আছে কিনা, এইগুলোই তো ধরবার জন্য এসআইআর। আর আমাকে এগুলোর বলতেও হবে না, এগুলো সব বাদ যাবে। বাড়িতে গিয়ে তো ওদের বাড়ি ঘরই তো নাই, পাবে না তো। মুসলিমদের নাম তৃণমূলরাই ঢুকায়, কারণ তাদের দুধেল গাবি তো না, তারা এখানে এলে তাদেরই ভোট দেয়। আমরা পরিষ্কারই বলি, মুসলমান ভাইরা তো আমাদের ভোট দেন না, দুই একজন যারা আমাদের সঙ্গে আছেন তারা ছাড়া। নাম যদি ওটা থেকে কারা করেছে? ইসিআই করেছে। নাম তো প্রশাসন এখানে নিমিত্ত মাত্র। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পাবলিশ করেন ভোটার লিস্ট, তাহলে দায়ভারটা ইসিআইয়ের। সুতরাং এটা তো তাদেরই সমালোচনা ইনি করছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে নাম কেটে বাধ্য। এটা তো আমরা প্রথম থেকে বলছি, জননেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, জননেতা অভিষেক ব্যানার্জি বলেছেন, একটি বৈধ ভোটারের নাম বাদ যাবে না। তার জন্য আমাদের লড়াই সংগ্রাম ছিল, আছে, থাকবে। খুব পরিষ্কার দার্থহীন ভাষায় বলে দিয়েছে, আমাদের দলের স্ট্যান্ড বলে দিয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে একটি নামও বাদ যাবে না। এটা তার জন্য আমরা সমস্ত রকমভাবে মানুষের পাশে আছি। আমরা বিষয়টা আপনাদের কাছে শুনলাম, পরে তদন্ত করে দেখব বিষয়টা কি। আর এসআইআরে তো পরিষ্কার হয়ে যাবে বিষয়টা, যে তার ম্যাপিং কোথা থেকে কীভাবে হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে।